হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের ভিডিওতে ইকোনমিক্সের পিওয়াইকিউ যে সেশনটা তোমাদের চলছিল সেখানকার বাছাই করা 30টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব সম্পূর্ণ বর্ণনা সহ, যেগুলো আপকামিং 2024-এর সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সাম যেমন ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে, পিএসসি সহ এসএসসি সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেগুলার সকাল 7টায় এই ধরনের সিরিজ তোমরা পেয়ে যাচ্ছ বাইলিঙ্গুয়ালি পিডিএফ সহকারে সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে। তো ক্লাস রুটিনটা যদি একটুখানি দেখি, এইরকম জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের সাবজেক্টিভ ভিডিও পেয়ে যাচ্ছ তোমরা সকাল 7টা থেকে রেগুলার, এক এক দিন এক এক রকমের কিন্তু থাকছে বাইলিঙ্গুয়ালি। ইংলিশের ভিডিও পাচ্ছ সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল সিরিজ থাকছে রাত 8টা থেকে, ম্যাথামেটিক্স, জিআই, ডাউট ক্লিয়ার সমস্তটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। তো এক নাম্বার কোশ্চেন, আজকের এক নাম্বার কোশ্চেন দেখো, সমস্তটাই কিন্তু আমরা পরীক্ষায় আসা কোশ্চেন অ্যান্সার নিয়ে কাজ করছি। ঠিক আছে, বলা হচ্ছে দামের সাপেক্ষে চাহিদার স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার ফর্মুলা কোনটা? 4টে অপশন দিয়ে দিচ্ছে। স্থিতিস্থাপকতার ফর্মুলা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভে প্রচুরবার এসছে, এটা শুধুমাত্র শুধু ডিও বা এলডিসি তে এসছে সেরকমটা নয়। ওকে, তো চাহিদার আমাদের যে স্থিতিস্থাপকতার যে ফর্মুলাটা হচ্ছে, স্থিতিস্থাপকতা হচ্ছে চাহিদার পার্সেন্টেজ পরিবর্তন বাই মূল্যের পার্সেন্টেজ পরিবর্তন, মানে চাহিদার শতকরা পরিবর্তন বাই মূল্যের শতকরা পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, স্থিতিস্থাপকতা। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে ক্রস চাহিদা বা ক্রস ডিমান্ড মধ্যে কার্যকরী সম্পর্ক প্রকাশ করে, মানে কাদের মধ্যে কার্যকরী সম্পর্ক প্রকাশ করবে ক্রস চাহিদা। ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার এ, সংশ্লিষ্ট পণ্যের চাহিদা এবং দামের মধ্যে একটা ক্রস চাহিদা একটা সম্পর্ক প্রদান করে কোনো পণ্যের চাহিদা এবং দামের সঙ্গে। 3 নম্বর কোশ্চেন দেখো, পরিবর্তনশীল অনুপাতের আইনের তৃতীয় ধাপকে কি বলা হয়? পরিবর্তনশীল অনুপাতের আইনের তৃতীয় ধাপকে, ঠিক আছে, দ্য স্টেজ অফ ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন ইজ কল্ড, এটাকে বলা হয় নেতিবাচক রিটার্ন বা নেগেটিভ রিটার্নস। ঠিক আছে, নেতিবাচক বা নেগেটিভ রিটার্নস উল্টো দিকে যায়। 4 নম্বর করে দেখো, দ্য ল অফ ডিমান্ড বেসড অন দি ল অফ ডিমান্ড ওপর ভিত্তি করে, মানে কার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে? সঠিক উত্তর হয়েছে ভোক্তাদের পছন্দের উপর ভিত্তি করে ল অফ ডিমান্ড কিন্তু গঠন করা হয়। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন দেখে নাও, বলা হচ্ছে যে একটি সরবরাহ ফাংশন মধ্যে সম্পর্ক প্রকাশ করে, কাদের মধ্যে সম্পর্ক প্রকাশ করে একটি সরবরাহ ফাংশন? তো এটি প্রকাশ করে হচ্ছে মূল্য এবং আউটপুটের মধ্যে। ঠিক আছে, মূল্য এবং আউটপুটের মধ্যে একটি সম্পর্ক প্রকাশ করে। 6 নম্বর কোশ্চেন দেখো, যে পণ্যগুলি ভোগ বা বিনিয়োগের জন্য বোঝানো হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় চূড়ান্ত পণ্য, চূড়ান্ত পণ্য বা ফাইনাল গুডস। মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচের সমান কি জিনিস? প্রান্তিক খরচ হলো মোট খরচের পরিবর্তনের পরিমাণের পরিবর্তিত দ্বারা ভাগ করা হয়। ঠিক আছে, মোট খরচের পরিবর্তন পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ করা যায় প্রান্তিক খরচের ক্ষেত্রে। 8 নম্বর কোশ্চেন দেখো, বাজারের চরম ফর্ম, ঠিক আছে, দ্য এক্সট্রিম ফর্মস অফ মার্কেটস আর কোনটা? এটা হয়ে গেল নিখুঁত প্রতিযোগিতা, যেটা একচেটিয়া প্রতিযোগিতা হয়। ঠিক আছে, নিখুঁত প্রতিযোগিতা মনোপলির মধ্যে পড়ছে। ওকে, চলে আসো পরের কোশ্চেনে। উৎপাদনের ফ্যাক্টরকে ন্যূনতম পেমেন্ট বলা হয় কোনটাকে? কি উৎপাদনের ফ্যাক্টরকে ন্যূনতম পেমেন্ট বলা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, ট্রান্সফার পেমেন্টকে। ট্রান্সফার পেমেন্টকে বলা হয় ন্যূনতম পেমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন দেখো, বলেছে স্কেলে রিটার্ন হলো একটি কি জিনিস? রিটার্ন হলো একটি দীর্ঘমেয়াদী ঘটনা। ঠিক আছে, লং রান ফেনোমেনন। 11 নম্বর কোশ্চেন দেখো, বলেছে সরবরাহকৃত পরিমাণ বৃদ্ধির পরামর্শ দেয় কে? সরবরাহ বক্ররেখা বরাবর একটি আন্দোলন আপ, মানে আন্দোলন কার্ভের কথা বলা হয়েছে, সাপ্লাই কার্ভের কথা বলা হয়েছে। ঠিক আছে, অ্যালং উইথ দ্য সাপ্লাই কার্ভ, একটি সাপ্লাই কার্ভ, এখানে আন্দোলন কিছু ব্যাপার না, সাপ্লাই কার্ভ। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন দেখো, মূল্য এবং আউটপুটের মধ্যে বাজারের কাঠামোগত নির্ধারণ হয় কিসের ওপর? এটা নিখুঁত প্রতিযোগিতার উপর বা পারফেক্ট কম্পিটিশনের। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন দেখো, বলেছে গড় খরচ কমে গেলে প্রান্তিক খরচ কি হয়?
অ্যাভারেজ কস্ট যদি ফল করে তাহলে মার্জিনাল কস্ট অবশ্যই একই হারে কমবে, ঠিক আছে, ওটাও কমলে এটাও কমবে। 14 নম্বর কোশ্চেন দেখো, এখানে যেখানে ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি পায়, যেখানে ভোক্তা সর্বোচ্চ সন্তুষ্টি পায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ, ঠিক আছে, প্রান্তিক উপযোগ বা মূল্য। ওকে, উৎপাদনের যে কোনো ফ্যাক্টর অর্থনৈতিক ভাড়া আয় করতে পারে যখন তার সরবরাহ কি হবে, যখন তার সরবরাহ হবে পুরোপুরি স্থিতিস্থাপক, ঠিক আছে, পুরোপুরি ইনইলাস্টিক হবে, তখনই সে সরবরাহ করতে পারবে। ওকে, চলে আসো 16 নম্বর কোশ্চেন, বলেছে ব্র্যান্ডেড নিবন্ধ বিক্রয় একটি পরিস্থিতিতে সাধারণ একচেটিয়া প্রতিযোগিতা, ঠিক আছে, এটা একচেটিয়া প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। উৎপাদন বোঝায় কাকে? উৎপাদন বোঝায় প্রতিযোগিতা ধ্বংস করা, ইউটিলিটি তৈরি, বিনিময় মূল্য, নাকি একটি পণ্যের ব্যবহার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইউটিলিটি তৈরি, ঠিক আছে, ইউটিলিটি তৈরি। 18 নম্বর কোশ্চেন দেখো, একটি আয় হ্রাস করার আইন প্রযোজ্য হয় কিসের উপর? আয় হ্রাস করার আইন প্রযোজ্য হয় কিসের উপর? এটা হচ্ছে সকল সেক্টরের উপর আয় হ্রাস করার আইন প্রযোজ্য হয়। বোঝা গেল? ফ্যাক্টর মূল্যের অধ্যয়নকে বিকল্পভাবে তত্ত্ব বলা হয়। কোন বিকল্পভাবে তত্ত্ব বলা হয়? এটা হচ্ছে কার্যকরী বিতরণ বলা, ঠিক আছে, কার্যকরী বিতরণ। একটি মুক্ত এন্টারপ্রাইজ অর্থনীতিতে সম্পদ বরাদ্দ দ্বারা নির্ধারিত হয় কোন সম্পদ? এটা ভোক্তাদের ব্যয়ের প্যাটার্ন, উদ্যোক্তাদের সম্পদ, সরকারের সিদ্ধান্ত, কারণের ঐতিহ্যগত কর্মসংস্থান। সঠিক উত্তর হচ্ছে ভোক্তাদের ব্যয়ের প্যাটার্ন অনুযায়ী। ক্রেতা এবং বিক্রেতাদের বাজারের অবস্থা সম্পর্কে নিখুঁত জ্ঞান থাকবে কিসে? ডুওপলি, নিখুঁত প্রতিযোগিতা, একচেটিয়া প্রতিযোগিতা, নাকি অলিগোপলিতে? এটা হচ্ছে ডুওপলিতে থাকবে, ঠিক আছে, ডুওপলিতে থাকবে। 22 নম্বর কোশ্চেন দেখো, বলেছে স্বল্প মেয়াদে যদি একটি প্রতিযোগী সংস্থা লোকসান করে তাহলে তা হবে কোনটি? উৎপাদন বন্ধ করার একটা উপক্রম চলে আসবে, ঠিক আছে, স্টপ প্রোডাকশন। স্বল্প মেয়াদে যদি একটি প্রতিযোগিতা সংস্থা লোকসান করে বসে তাহলে সেটা উৎপাদন তার বন্ধ করে দিতে হবে, ঠিক আছে, সেটাই শ্রেয়। 23 নম্বর কোশ্চেন দেখো, বলেছে গড় রাজস্ব একটি অনুভূমিক সরলরেখা। অনুভূমিক সরলরেখা বলতে এইরকম ভূমির সঙ্গে সমান্তরাল যাচ্ছে সরলরেখা হলে প্রান্তিক রাজস্ব কি আকৃতির হবে? প্রান্তিক রাজস্ব গড় আয়ের সঙ্গে অভিন্ন হবে, ঠিক আছে, গড় রাজস্ব যদি অনুভূমিক যায় তাহলে প্রান্তিক রাজস্ব কিন্তু আনুভূমিক ভাবেই চলবে। 24 নম্বর কোশ্চেন দেখো, উৎপাদনের একটি ফ্যাক্টরের চাহিদা রয়েছে কিসের উপর? উৎপাদনের একটি ফ্যাক্টরের চাহিদা রয়েছে উদ্ভূত বা ডাইভার্টেড, ঠিক আছে, ডাইভার্টেড রয়ে গেছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে। 25 নম্বর কোশ্চেন দেখো, একটি ইউনিট মূল্য ইলাস্টিক চাহিদা বক্ররেখা স্পর্শ করবে কখন? মূল্য এবং পরিমাণ উভয় অক্ষে, মূল্য অক্ষ বা পরিমাণ অক্ষ নয়, শুধুমাত্র মূল্য, শুধুমাত্র পরিমাণ অক্ষ। সঠিক উত্তর হচ্ছে মূল্য বা পরিমাণ অক্ষ নয়, কোনোটাতে স্পর্শ করে না। 26 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যদি সরবরাহ বক্ররেখাটি উৎসের মধ্যে দিয়ে যাওয়া একটি সরল রেখা হয় তবে সরবরাহের মূল্য স্থিতিস্থাপকতা হবে কোনটি? ঐক্যের সমান, ঠিক আছে, ঐক্যের সমান। একটি ফার্ম দ্বারা করা বিনিয়োগের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর আভ্যন্তরীণ রিটার্ন হার কি হবে? বর্তমান খরচ আগে থেকে ফার্ম ক্ষতিপূরণ বৃদ্ধি করে, ঠিক আছে, ইনক্রিজ টু compensate the farm for the current composition forgone, অর্থাৎ বর্তমান খরচের আগে থেকে ফার্ম ক্ষতিপূরণ বৃদ্ধি হয়। আভ্যন্তরীণ রিটার্ন হার কিসের উপর নির্ভর করে বা কোনটার সঙ্গে সঙ্গতিযুক্ত? একটি বিনিয়োগের বার্ষিক ফলন বৃদ্ধির সাথে সাথে এটা পড়ে। আভ্যন্তরীণ রিটার্ন কিন্তু বার্ষিক ফলন বৃদ্ধির সাথে, বার্ষিক ফলন বার্ষিক যতটা হারে বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে সঙ্গে এটা পড়ছে, ঠিক আছে। 29 নম্বর কোশ্চেন দেখো, বলেছে শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে? শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে শ্রম চাহিদা বক্ররেখা ডান দিকে সরে যায়, ঠিক আছে, শ্রম চাহিদা বক্ররেখা ডান দিকে সরে। 30 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিচের কোনটি ভোক্তা আধা টেকসই পণ্য? ভোক্তা আধা টেকসই পণ্য হচ্ছে
খাদ্যশস্য এবং অন্যান্য খাদ্যপণ্য। আদার টেকসই কেন বলেছে? কিছুদিন পরে এগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে, মানে সারা জীবনের চিরস্থায়ী ব্যাপার কিছু নেই। তো এই ছিল আজকে 30টা কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো নিচে টেলিগ্রামের সঙ্গে, নিচে দেওয়া লিঙ্কের সঙ্গে টেলিগ্রামের সঙ্গে আমাদের যুক্ত থেকে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।